হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশনটা অন রেখো, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে সায়েন্স, ক্লাস 7 সায়েন্স চ্যাপ্টার 4, অর্থাৎ পরিবেশের গঠনে পদার্থের ভূমিকা। এই চ্যাপ্টারের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দিচ্ছি, ইম্পর্টেন্ট, এটা থার্ড ইউনিট টেস্টের জন্য অবশ্যই ভালো করে পড়তে হবে। তাহলে আলোচনা আমাদের হচ্ছে ক্লাস 7 সায়েন্স চ্যাপ্টার 4। তাহলে শুরু করা যাক। ভিডিওটা একটু লাইক শেয়ার করে দিও। সবার প্রথমের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পড়তে হবে। অ্যাসিড কাকে বলে? অ্যাসিডের শ্রেণী বিভাগ করো। উত্তর আমরা কি লিখব? অ্যাসিড আগে আমরা পয়েন্ট করব, ছোট সাব পয়েন্ট করে আমরা লিখব যে সকল যৌগের অণু জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ক্যাটায়ন রূপে শুধুমাত্র হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদের অ্যাসিড বলে। যেমন HCl, H2SO4, বাস। নেক্সট আমরা সঙ্গে আরও লিখব উৎস অনুযায়ী অ্যাসিডের শ্রেণী বিভাগ। কেন আমাদের শ্রেণী বিভাগ চেয়েছি, বিভিন্নভাবে শ্রেণী বিভাগ আছে তো অ্যাসিডের, সেগুলো আমাদের দেবো। এবার প্রথমে দেবো উৎস অনুযায়ী অ্যাসিডের শ্রেণী বিভাগ। লিখব উৎস অনুযায়ী অ্যাসিডকে দুভাগে ভাগ করা যায়, যেমন অজৈব অ্যাসিড আর জৈব অ্যাসিড। অজৈব অ্যাসিড কাকে বলছে এটা আমরা লিখব অজৈব পদার্থ বা খনিজ পদার্থ থেকে যে সমস্ত অ্যাসিড তৈরি হয় তাদের অজৈব অ্যাসিড বলে। ঠিক আছে, কি বুঝলাম? যে অজৈব পদার্থ বা খনিজ পদার্থ থেকে যেসব অ্যাসিড তৈরি হচ্ছে তাদেরকে আমরা অজৈব অ্যাসিড বলে থাকি। যেমন সাধারণ লবণ থেকে কি তৈরি হয়? না হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। সালফার থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, নাইট্রেট থেকে কি তৈরি হয়? না নাইট্রিক অ্যাসিড তৈরি হয়। তো এইটাই আমরা এক্সাম্পল হিসাবে দিয়ে দেবো। ওকে, নেক্সট পরের পয়েন্টে আমরা যাব। পরে আমরা লিখব অজৈব লিখলাম, এবার আমরা জৈব অ্যাসিড লিখব। জৈব অ্যাসিড কি লিখব? না কার্বন পরমাণুযুক্ত যে সমস্ত অ্যাসিড মূলত উদ্ভিদ দেহ এবং প্রাণী দেহতে থেকে আমরা পেয়ে থাকি সাধারণত, তাদেরকে আমরা কি বলি? না জৈব অ্যাসিড। তাহলে জৈব অ্যাসিডটা কোথা থেকে পাচ্ছি? না উদ্ভিদ দেহ এবং প্রাণী দেহ থেকে আমরা পাচ্ছি। যেমন কি বলতে পারি উদাহরণ হিসাবে? না আমরা লেবুর থেকে সাইট্রিক অ্যাসিড, প্রত্যেকেই জানো এটা, লেবুর থেকে আমরা সাইট্রিক অ্যাসিড পেয়ে থাকি। যেমন টার্টারিক অ্যাসিড আমরা কিসের থেকে পাই? না তেঁতুলের থেকে পেয়ে থাকি। ম্যালিক অ্যাসিড আমরা আপেলের থেকে পেয়ে থাকি। ঠিক আছে, তারপরে ফর্মিক অ্যাসিড আমাদের কোথায় থাকে? না পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, তো সেই এক্সাম্পলগুলোই আমরা এখানে সুন্দর করে তুলে দেবো। নেক্সট আমরা দেব হচ্ছে, এবার আগেরটা আমরা কি দিলাম? না উৎস অনুযায়ী। এবার আমরা কি দেবো? না উপাদান অনুসারে। উপাদান অনুসারে শ্রেণীবিভাগ দেবো। এখানে দেবো উপাদান অনুসারে অ্যাসিডকে দুভাগে ভাগ করা যায়। কি কি? না হাইড্রিক আর হচ্ছে অক্সি অ্যাসিড। তাহলে হাইড্রিক অ্যাসিড আর অক্সি অ্যাসিড। তাহলে হাইড্রিক অ্যাসিডে কি লিখবো? লিখবো যে সমস্ত অ্যাসিডের অণুতে অক্সিজেনটা থাকবে না। ওকে, যে সমস্ত অ্যাসিডের অণুতে অক্সিজেন থাকে না, হাইড্রোজেন এবং অন্য কোনো মূলক থাকে। ঠিক আছে, মনে থাকবে। তাহলে কি থাকছে না? অক্সিজেন থাকছে না, কিন্তু অন্য কোনো মূলক আর হাইড্রোজেনটা থাকে, তাদের হাইড্রিক অ্যাসিড বলা হয়। যেমন আমরা বলতে পারি হাইড্রোক্লোরিক অ্যাসিড, এক্সাম্পল হিসাবে আমরা দিতে পারি। নেক্সট আমাদের আসবে কি? না অক্সি অ্যাসিড। অক্সি অ্যাসিড এইটাই কিন্তু আমাদের এখানটা লেখা আছে, একটু দেখে নাও। ওকে, নেক্সট আমাদের কি বলবে? না অক্সি অ্যাসিড। অক্সি অ্যাসিড কি? যে সমস্ত অ্যাসিডগুলোতে বা অ্যাসিডের অণুতে, ঠিক আছে, অক্সিজেনের থাকে বা অক্সিজেন পরমাণুটা থাকে, সেটা অল্পও থাকতে পারে বা সেটা বেশিও থাকতে পারে, এক বা একাধিক অক্সিজেন পরমাণুটা থাকে, তাদেরকে অক্সি অ্যাসিড, কারণ নাম শুনেই বোঝা যাচ্ছে অক্সি অ্যাসিড। যেমন আমরা এক্সাম্পল হিসাবে কি দিতে পারি? না দিতে পারি নাইট্রিক অ্যাসিড দিতে পারি, সালফিউরিক অ্যাসিড দিতে পারি। ওকে, নেক্সট পরেরটা এবার আমরা কি দেবো? না জাস্ট আ সেকেন্ড, এবার আমরা দেব বিয়োজনের ক্ষমতা অনুযায়ী শ্রেণীবিভাগ। বিয়োজনের ক্ষমতা অনুযায়ী অ্যাসিডকেও দুভাগে ভাগ করা যায়, যেমন তীব্র অ্যাসিড আর মৃদু অ্যাসিড। তীব্র অ্যাসিডটা কাকে বলছে? যে সমস্ত অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়ে কি করে? না হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। ওকে, মানে অনেকটা পরিমাণে হাইড্রোজেন আয়নটা উৎপন্ন করে, তাদের কি বলছে? তীব্র অ্যাসিড বলা হয়। যেমন আমরা সালফিউরিক অ্যাসিড বলতে পারি, হাইড্রোক্লোরিক অ্যাসিড বলতে পারি, তারপরে নাইট্রিক অ্যাসিড বলতে পারি। ওকে, বোঝা গেল এটা তীব্র। আর মৃদুটাতে আমরা কি দেবো? মৃদুতে আমরা দেব হচ্ছে যে সমস্ত অ্যাসিড জলীয় দ্রবণে অল্প পরিমাণে বা আংশিক পরিমাণে বিয়োজিত হয়ে কম সংখ্যায়, মানে অল্প পরিমাণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, তাদের বলা হয় হচ্ছে মৃদু অ্যাসিড। এটা অল্প পরিমাণে হাইড্রোজেন অ্যাসিডটা উৎপন্ন হচ্ছে আংশিকভাবে বিয়োজিত হয়ে।
ঠিক আছে। তো সেই ধরনের অ্যাসিডকে আমরা কি বলে থাকি, মৃদু অ্যাসিড বলে থাকি। যেমন এক্সাম্পল হিসাবে আমরা অ্যাসিটিক অ্যাসিড বলতে পারি আর কার্বনিক অ্যাসিডকে এক্সাম্পল দিতে পারি। এটা মৃদু, মানে এর মধ্যে পাওয়ারটা কম থাকে এই ধরনের অ্যাসিডের মধ্যে। ওকে, হলো। নেক্সট আমরা লিখবো অ্যাসিডের ধর্ম। অ্যাসিডের ধর্ম খুব ইম্পর্টেন্ট পরীক্ষায়। এবার ধর্মগুলো যেগুলো আছে আমরা কিভাবে করতে পারি না, আমরা ধর্মগুলো ডাইরেক্ট লিখে দিতে পারি বা 1 নম্বর 2 নম্বর পয়েন্ট করে দিতে পারি। সবার প্রথমে আমরা কি বলতে পারি না, অ্যাসিডটা স্বাদে টক হয়ে থাকে। ওকে, অ্যাসিড কি করে না, জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন ওকে উৎপন্ন করে। ঠিক আছে, অ্যাসিডের জলীয় দ্রবণ কি হয়, নীল লিটমাসকে লাল করে দেয়। কি করে, অ্যাসিডের জলীয় দ্রবণটা নীল রঙের যে লিটমাস থাকে তাকে লাল করে দেয়। ওকে, অ্যাসিড কার্বনেট বা বাইকার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া করে বর্ণহীন গন্ধহীন গ্যাস, কি গ্যাস না, কার্বন ডাইঅক্সাইড বা CO2 উৎপন্ন করে। ঠিক আছে, অ্যাসিড ধাতুর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তো সেগুলো আমরা এখানে পাবো। ওকে, হাইড্রোজেন উৎপন্ন করে, কি করে না, অ্যাসিড ধাতুর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। যেমন আমরা এর এক্সেপশনাল হিসেবে কি পেতে পারি না, কপারকে পেতে পারি, যেটা উৎপন্ন করে না, এক্সেপশনাল। ওকে, তাহলে এই পয়েন্টসগুলোকে আমরা কিন্তু অ্যাসিডের ক্ষেত্রে হাইলাইট করব। আরেকটা অ্যাসিডের পয়েন্টে দেবে, সেটা হচ্ছে অ্যাসিড ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে জল আর লবণ উৎপন্ন করে। ওকে, এটা হচ্ছে অ্যাসিডের ধর্মে গেল। নেক্সট পরের প্রশ্নে আমরা যাব, সেটা হচ্ছে ছোট মাছ খাওয়া ভালো কেন? কেন ভালো? দেখো, সিম্পল কথা, হাড়কে আমরা খুব স্ট্রং রাখার জন্য, মজবুত রাখার জন্য আমাদের শরীরে ক্যালসিয়াম দরকার থাকে। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা যদি আমাদের দেহে যখন হাড়ের প্রধান উপাদানটাই হচ্ছে ক্যালসিয়াম। ওকে, তাহলে আমরা যখন ক্যালসিয়াম ছোট মাছটা খাচ্ছি, ছোট মাছ খেলে কি হয় না, ক্যালসিয়াম যে ফসফেট যৌগ আছে সেটা আমাদের যে শরীরের যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু মেটায়। সেই জন্যে আমাদের অলওয়েজ ডক্টর কি বলে না, আমাদেরকে সাজেস্ট করে ছোট মাছ খাওয়ার জন্য। তাহলে আমরা কীভাবে লিখব, আমাদের দেহে উপস্থিত হাড়ের প্রধান উপাদান হলো ক্যালসিয়াম ফসফেট যৌগ। হাড়কে সুস্থ আর মজবুত এটা রাখতে ক্যালসিয়াম দরকার। ঠিক আছে, এছাড়া কোষের অনেক কাজ Ca2+ আয়ন ছাড়া হয় না। কোষের অনেক কাজ Ca2+ আয়ন ছাড়া হয় না। ছোট মাছের হাড়ে ক্যালসিয়াম ফসফেট যৌগ আছে, তাই ডাক্তারবাবুরা ছোট মাছ খেতে বলেন বা বলা যায় ছোট মাছ খাওয়া ভালো। ঠিক আছে, ডাক্তার আমাদের সাজেস্ট করেন ছোট মাছ খেতে, বা আমরা বলতে পারি ছোট মাছ খাওয়াটা ভালো। নেক্সট আমরা কি লিখব, ডাক্তার মহিলাদের ক্যালসিয়াম ট্যাবলেট খেতে দেন কেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসে। কি লিখব, ক্যালসিয়াম মানবদেহের একটি অতি প্রয়োজনীয় ধাতু। আমাদের শরীর সরাসরি এই ধাতুকে কাজে লাগাতে পারে না। ক্যালসিয়াম বিভিন্ন যৌগ আমাদের শরীরের ক্যালসিয়ামের চাহিদা মেটায়। আমি পড়ে দিই, দেন বোঝাচ্ছি। মহিলাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেহে ও হাড়ে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায়, ফলে দাঁত ও হাড় দুর্বল হয়ে পড়ে। ক্যালসিয়াম ট্যাবলেটে থাকে ক্যালসিয়ামের নানা যৌগ, যেমন ক্যালসিয়াম কার্বনেট, যা আমাদের শরীরে কাজে লাগতে পারে। এই কারণে একটি নির্দিষ্ট বয়সের পর ডাক্তাররা মহিলাদের ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেয়। দেখো, মহিলাদের ক্ষেত্রে কি হয়, আমাদের মহিলাদের ক্ষেত্রে বেসিক্যালি ক্যালসিয়ামের অভাবটা অনেক হয়ে থাকে, তার পিছনে প্রচুর রিজন থাকে। ঠিক আছে, সেগুলো নিয়ে আমি ডিটেলসে ডিসকাশনে যাব না। ওকে, তো যাই হোক, আমরা মোট কথা হচ্ছে আমাদের হাড় অনেক বেশি দুর্বল হয়ে পড়ে, দাঁত অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। তো সেই জন্য আমাদের শরীরে বেসিক্যালি ক্যালসিয়ামের যে যৌগগুলো হয়, যেমন ক্যালসিয়াম কার্বনেট, সেটা আমাদের শরীরে অনেক কমে যায়। তো সেই জন্য আমাদের ক্যালসিয়াম একটা অতি প্রয়োজনীয় আমাদের শরীরের জন্য। সেই জন্য আমাদের ক্যালসিয়াম খাওয়াটা প্রত্যন্ত দরকার, যাতে আমাদের মহিলাদের, সকলেরই প্রয়োজন, মহিলাদের বিশেষ করে, যে একটা নির্দিষ্ট বয়সের পর ক্যালসিয়ামের ঘাটতিটা মেটানোর জন্য আমাদের ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়া প্রয়োজন, যাতে ক্যালসিয়ামের যে নানা যৌগ, যেমন ক্যালসিয়াম কার্বনেট, আমাদের শরীরে যতটা দরকার সেই চাহিদাটা মেটে এবং আমরা সেই চাহিদাটা মেটাতে পারি, সেই জন্য। ঠিক আছে,
নেক্সট পরের পয়েন্টে পরের প্রশ্নে যাব। দেখে নিয়েছো? পরের প্রশ্ন হচ্ছে, দেহে সোডিয়াম ও পটাশিয়ামের পরিমাণ ঠিক না থাকলে কি হবে, অথবা Na+ ও K+ আয়ন ব্যতীত মানুষের অস্তিত্ব ভাবা যায় না, উক্তিটি ব্যাখ্যা করো। দেখো, এটা আমরা কি বলতে পারি না, আমাদের দেহের খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট কি না, সোডিয়াম আর সোডিয়াম আর পটাশিয়াম আয়ন, ঠিক আছে? এটা ছাড়া কিন্তু আমাদের কোষের যে কাজগুলো আছে বা কোষের সক্রিয় যে পরিবহন, সেটা কিন্তু পসিবল না। ধরো তোমাকে যদি কেউ হাতে একটা গরম রসগোল্লা দেয়, তুমি সেটা ফিল করতে পারবে এটা গরম? কে ফিল করাচ্ছে? কারণ আমাদের শরীরে যেহেতু এই যে হাতে নার্ভ থাকে, সেই নার্ভগুলো কিন্তু পৌঁছে যাচ্ছে কোথায় না, সুষুম্না কাণ্ডে পৌঁছে যায়, ওকে, তার ফলে বা মস্তিষ্কে আমাদের খবর দেয়, তার ফলে কিন্তু আমরা এটা জানতে পারি, তাই তো? তো আমরা এখানে কি বলতে পারি যে আমাদের শরীরের মধ্যে যে কোনো একটা সংকেত, কোনো ধরো আমি পড়ে গেছি, আমার লেগেছে, বা ধরো আমার হাতের মধ্যে কেউ চিমটি কেটে দিয়েছে, কোনো কিছু সংকেতটা এক জায়গার থেকে অন্য জায়গায় পাঠানোর যে কাজ, সেটা করাইকে না, সেটা করায় হচ্ছে Na+ আর K+, বা আমরা বলতে পারি কি না, সোডিয়াম আর পটাশিয়াম, ঠিক আছে? তাই এই যে দুটো ধাতু, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমাদের শরীরের জন্য। এটা না থাকলে আমাদের শরীরের কাজ ঠিকমতো হবে না। মানুষ কি করতে পারে, এইটা কাজ না করলে কি হতে পারে, মানুষ হোঁচট খেয়ে পড়ে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে, তো নানান সমস্যা, নানান রোগ শরীরে দেখা যেতে পারে। তো সেই জন্য আমাদের দেহের কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা আমরা বলতে পারি যে উপাদান আমরা বলতে পারি, সেটা কি না, সোডিয়াম পটাশিয়াম। মানবদেহের কোষের সক্রিয় পরিবহন সোডিয়াম আর পটাশিয়াম ছাড়া কিন্তু কোনো মতেই সম্ভব নয়। ওকে, বোঝা গেল? তো এইভাবে আমরা আনসারটা লিখবো। এই প্রশ্নগুলো দিলাম, খুব ভালো ইম্পর্টেন্ট, ভালো করে পড়ো। নেক্সট ভিডিওতে আমি আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।